নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, রবিবার বাজারে গিয়েছিলাম এবং বাজারে গিয়ে দেখলাম যে আমের দাম সস্তার দিকে। মানে আমের এবার কিন্তু খুব একটা দাম টাম নেই এবং তার জন্য আম চাষিরা বেশ চিন্তায় রয়েছেন, তাদের মন খারাপ। আমের ব্যবসায় যে এবার ঠিকঠাক লাভ হবে না সেটা তারা এখন থেকেই বেশ বুঝতে পারছেন। আর এরকমই মন খারাপ করা একজন আম চাষি হঠাৎই একটা আজব প্রশ্ন করে বসলেন। আর সেই প্রশ্নটা হচ্ছে যে, দাদা, এবার কি তৃণমূলের বিসর্জন হবে? বিজেপি কি বাংলার ক্ষমতায় আসবে? মানে আম চাষিও মনে করছে যে তার এই যে এবারের আমের এত কম দাম, আম ব্যবসায় যে ক্ষতি হচ্ছে, তার জন্য দায়ী তৃণমূল। তো সেই চাষিকে কি জবাব দেব সেটারই উত্তর খুঁজতে গিয়ে এই ভিডিওটার কথা মনে হলো যে আপনাদের সঙ্গেও ব্যাপারটা আলোচনা করি যে আদৌ এই যে ভোটের 7-8 মাস দেরি রয়েছে, যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে তৃণমূল কি ফের বাংলার ক্ষমতায় আসতে চলেছে, নাকি তৃণমূলের এবার বিসর্জনের সময় চলে এসছে? বন্ধুরা, খেয়াল করে দেখবেন যে ভোটের এখনো কিন্তু 7-8 মাস বাকি। এই সময়ের মধ্যে এমন অনেক কিছুই ঘটে যেতে পারে যেখানে ভোটের রেজাল্ট অন্যরকম কিছু হতে পারে। কিন্তু এই মুহূর্তে তৃণমূলের যা দশা, রাজ্যের যা দশা, তাতে মানুষ যে তৃণমূলের উপর ক্ষিপ্ত সেটা কিন্তু প্রকাশ্যে চলে আসছে। যে মানুষেরা একসময় তৃণমূল সম্পর্কে কোনো কথা বলতেন না, তারাও কিন্তু আস্তে আস্তে অন্তত চুপি চুপি এটা বলতে শুরু করেছেন যে এই সরকারের এবার হয়তো যাওয়ার সময় হয়ে গেছে। এখন কথা যেটা হচ্ছে যে সত্যি সত্যি যাওয়ার সময় হয়েছে কিনা সেটা তো ভোটের রেজাল্টই বলবে। কিন্তু কয়েকটা বিষয়ের দিকে নজর করুন। এই মুহূর্তে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে যেটা বলে বেড়াচ্ছেন, প্রশাসনিক কর্তা থেকে শুরু করে তৃণমূলের নেতাদের যেটা বলে বেড়াচ্ছেন যে রাজ্যের কাছে কিন্তু টাকা নেই। মানে এই ভোটের আগে যেসব রাজ্য সরকার কাজকর্ম করত, সেই সব কাজকর্ম করার জন্যও যে ন্যূনতম টাকাটুকুর দরকার, সেই টাকাটা ভাড়ারে নেই। রাজ্যের ভাড়ারে নেই, মানে তৃণমূল সরকারের ভাড়ারে নেই। ফলে এই যে তৃণমূলের নেতারা যারা কিনা বিধানসভা ভোটে ফের টিকিট পাওয়ার আশা করছেন, তারা তো অন্তত চাইবেন যে তাদের এলাকার যেসব ভাঙা রাস্তাঘাট কিংবা তাদের এলাকায় যেসব কাজ পড়ে রয়েছে, সেসব কাজ অন্তত এই ভোটের আগে কিছুটা করে, কিছুটা দেখিয়ে যাতে ভোটটা টানা যায়, ভোটে অন্তত যাতে জেতা যায়। আর তার জন্য টাকা চাইতে গেলেই রাজ্য সরকার কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত খাড়া করে দিয়ে যেটা বলছেন যে টাকা নেই। ফলে তৃণমূলের এখানে একটা বড় সমস্যা হয়ে গেছে। আর এর ফলে ঠিকাদাররা যারা কিনা এই সব রাস্তা সারাইয়ের কাজ করত কিংবা রাস্তা তৈরির কাজ করত, তারা কিন্তু তাদের কাজ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে এবং ওই ঠিকাদারদের আওতার মধ্যে যেসব কর্মী মিস্ত্রিরা কাজ করত, তাদের এখন কাজ হারা হয়ে বাড়িতে বসে থাকতে হচ্ছে কিংবা ভিন রাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিতে হচ্ছে। তো এইরকম একটা জায়গায় কিন্তু এই মুহূর্তে রাজ্যের আর্থিক পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে। তা বলে কি কেউ টাকা পাচ্ছে না? পাচ্ছে। টাকা তাদেরকেই দেওয়া হচ্ছে যেখানে তৃণমূল মনে করছে যে একেবারে 100% ভোট তার ঝুলিতে আসবে। মানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলির যেসব ভাঙাচোরা রাস্তা, সেই সব রাস্তার কিন্তু মেরামতি কিংবা সারাই এরই মধ্যে শুরু হয়ে গেছে। কেননা সামনে ভোট এবং সেই সব এলাকা থেকে, অর্থাৎ সংখ্যালঘু এলাকা থেকে যে তৃণমূল ভোটটা 100% সুনিশ্চিত পাবে, সেটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বলেই হয়তো সেই সব এলাকার কাজগুলো শুরু হয়ে গেছে। তবে যেসব সংখ্যালঘু অধ্যুষিত এলাকা নয়, সেসব এলাকায় আপাতত কোনো টাকা ছাড়া হচ্ছে না, এমনটাই কিন্তু নবান্ন সূত্রে খবর। আচ্ছা, দ্বিতীয় যে ব্যাপারটায় আসবো সেটা হচ্ছে যে দিকে দিকে দেখা যাচ্ছে তৃণমূল কিন্তু সমবায় যে ভোট, সেই সমবায় ভোটে খারাপ রেজাল্ট করছে। হয় সেই সমবায় ভোটগুলোতে বিজেপি জিতে যাচ্ছে কিংবা সিপিএম কংগ্রেসের যে জোট, সেই জোট জিতে যাচ্ছে। মোদ্দা কথায় সমবায় ভোটগুলো, মানে ছোট ছোট ভোটগুলোতে কিন্তু এখন থেকে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল খারাপ ফল করছে। এবার তৃতীয় ব্যাপারটা খেয়াল করুন। যেসব চাকরিচ্যুতরা এতদিন ধরে আন্দোলন করছেন, যারা কিনা এতদিন ধরে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়েছিলেন, রাজ্য সরকারের দিকে আশায় বুক বেঁধে রেখেছিলেন, তারা কিন্তু এখন বিরোধী পক্ষের সঙ্গে দেখা করছেন। কাদের সঙ্গে দেখা করছেন? দেখা করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিংবা বিজেপি সাংসদ তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিদের সঙ্গে। মোদ্দা কথায় রাজ্য সরকার যাদের সঙ্গে এই চাকরিচ্যুতদের দেখা করার জন্য নিষেধাজ্ঞা জারি করে রেখেছে, তাদের সঙ্গে এখন চাকরিহারারা বৈঠক করছেন, সলা পরামর্শ নিচ্ছেন যে কি করে তারা তাদের চাকরিটা ফিরে পাবেন। অর্থাৎ রাজ্য সরকারের এই যে রিভিউ পিটিশন কিংবা এত আশ্বাস কিংবা ভাতা দেওয়ার ব্যবস্থা,
সবকিছুতেই যে চাকরিচ্যুতরা একেবারে অবিশ্বাস করছে রাজ্য সরকারের উপরে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে অন্তত চাকরিচ্যুতদের ভরসা উঠে গেছে, বিশ্বাসটা উঠে গেছে, সেটার কিন্তু প্রমাণ পাওয়া শুরু হয়ে গেছে। এবার আসি চতুর্থ একটা বিষয়ে। এর মধ্যে যেটা দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় জোর করেই বিদেশে পাঠানো মোদী সরকারের যে দল, মানে পেহেলগাঁওয়ের ঘটনা এবং তারপরে যে সিঁদুর অপারেশন, এইসব নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যে ডেলিগেশন পাঠানো, প্রতিনিধি দল পাঠানো, সেই দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় জোর করেই ঢুকে পড়লেন। প্রশ্ন হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি এমন দায় পড়লো, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এমন দায় পড়লো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোর করে সেই প্রতিনিধি দলে ঢোকাতে হলো? তৃণমূলের অন্য নেতা যদি মোদির দলে যেতেন তাহলে কি ভারতের হয়ে ঠিকঠাক যুক্তি দিতে পারতেন না? মানে ডেলিগেশনে গিয়ে ঠিকঠাক বক্তব্য দিতে পারতেন না? আর যদি বক্তব্য দিতে না পারতেন তাহলে কি তৃণমূলের নাক কাটা যেত? সেই জন্যই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হলো? নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, এর পেছনে অন্য একটা রাজনীতির খেলা রয়েছে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন এই সময়ে উঠছে। কেননা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠতে বসতে মোদী সরকারকে গালাগাল করেন, তিনিই কিনা একবার বিদেশে গেলেন মোদী সরকারের হয়ে সাফাই গাইতে। এতে একটু আশ্চর্য লাগছে না? আপনারা হয়তো এখানে বলতে পারেন যে কেন, চরম মোদী বিরোধী আসাউদ্দিন ওয়াইসি তিনিও তো মোদী সরকারের হয়ে বিদেশে সাফাই গাইছেন। শশী থরুরের মতো কংগ্রেস নেতাও তো বিদেশে গিয়ে মোদীর সাফাই গাইছেন। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফাই গাইতে কি অসুবিধে? বন্ধুরা খেয়াল করবেন যে এই আসাউদ্দিন ওয়াইসি তিনি কিন্তু সিঁদুর অপারেশনের আগে থেকেই মোদী সরকারের পাশে দাঁড়িয়েছিলেন। সিঁদুর অপারেশনের মাঝখানে কিন্তু মোদী সরকারের পাশে দাঁড়িয়ে মুসলমান সংখ্যালঘুদের বিশেষ বার্তা দিয়েছিলেন, পাকিস্তানকে গালাগাল করেছিলেন। আর শশী থরুর তিনি কিন্তু গত 1-2 বছর ধরেই মোদী সরকারের কাজে ফ্যান হয়ে গেছেন। মোদী সরকারের কাজে এত খুশি হয়েছেন যে সে নিয়ে কিন্তু কংগ্রেসের মধ্যে আলোচনাও শুরু হয়ে গেছে। কিন্তু উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সিঁদুর অপারেশনের মাঝে মোদী সরকারের হয়ে একটি কথা তো বলেনই, সংখ্যালঘুদের বার্তা দেওয়া তো দূরের কথা, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু মোদী সরকারের পাশে দাঁড়ানোর বার্তাটুকু ছাড়া এই সিঁদুর অপারেশন নিয়ে বেশি কথা বলেননি। মানে যতটুকু না বললেই নয় ততটুকুই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটুকুও বলেননি। তাকেই কিনা দেখা গেল যে আচমকায় তিনি আসরে নেমে পড়লেন। ব্যাপারটা কি? এবার আসা যাক পঞ্চম আরও একটা বিষয়। তৃণমূলের মধ্যে এই মুহূর্তে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব প্রায় নেই বললেই চলে। মমতাপন্থী এবং অভিষেকপন্থীদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও যেন থেমে গেছে। সবাই যেন কেমন চুপচাপ হয়ে গেছে, কারো কিন্তু তেমন কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। মমতা অভিষেক যে এক হয়ে গেছে সেটার একটা কোথাও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এই যে সমস্ত কথাগুলো আপনাদের বললাম, পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো যদি সুতো দিয়ে গাঁথা যায়, যদি দুয়ে দুয়ে চার করে দেখা যায়, তাহলে কোথাও একটা জিনিস যেন পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই মুহূর্তে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ চাপে পড়ে রয়েছেন যে কি করলে তিনি ভোটটা ঠিকঠাক মতো পাবেন, কিংবা বাংলার মা বোনদের তিনি খুশি করতে পারবেন, খুশি করে ভোট বাক্সে ভোটটা দেওয়াতে পারবেন। মুখ্যমন্ত্রী হিসেবে, তৃণমূল নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোটের আগে ভোটারদের খুশি করার যেসব হাতিয়ার, সেই হাতিয়ার প্রায় শূন্য হয়ে গেছে। সেরকম কিছুই কিন্তু তার হাতে নেই, একমাত্র অল ইন ওয়ান বলতে গেলে ওই লক্ষ্মীর ভাণ্ডারটুকু ছাড়া। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তিনি টাকাটা জোগাড় করে রেখেছেন, টাকাটা আটকে রেখেছেন বলতে গেলে। সেই লক্ষ্মীর ভাণ্ডারের চমক দেওয়া ছাড়া অন্য যেসব অস্ত্রই তিনি বের করছেন কিংবা বের করার চেষ্টা করছেন, সেগুলো কিন্তু ভোতা হয়ে যাচ্ছে। আর ভাড়ারে অস্ত্র কোথায়, ঝুলিতে অস্ত্র কোথায়? ঝোলা তো প্রায় ফাঁকা হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে যেহেতু হাতে 7-8 মাস সময় আছে, ফলে তৃণমূল নেত্রী তো আর চুপচাপ বসে থাকবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চুপচাপ বসে থাকবেন না। ফলে তৃণমূলের তরফ থেকে একটা পাল্টা কোথাও পদক্ষেপ নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর সেই পদক্ষেপেরই বড় একটা উদাহরণ হলো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীর যে ডেলিগেশন সারা পৃথিবীতে পাঠানো, সেই ডেলিগেশনের মাঝখানে ঢুকিয়ে দেওয়া। খেয়াল করে দেখুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু চুপচাপ ছিলেন। 2-3 মাস ধরে তিনি প্রায় কোথায় রয়েছেন কেউই জানতেন না। কিন্তু হঠাৎই যখন দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়াই তৃণমূলের ইরফান পাঠানদের নিয়ে মোদি পৃথিবীর বিভিন্ন দেশে দেশে পেহেলগাঁও কিংবা সিঁদুর অপারেশনের কথা বলাতে নিয়ে যাচ্ছেন, তখন আচমকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটল। এবং আত্মপ্রকাশ শুধু ঘটা নয়, একেবারে মিডিয়ার ক্যামেরার সামনে এসে তিনি দিল্লিও চলে গেলেন। দিল্লি থেকে তিনি জাপান ফাপান সমস্ত জায়গায় ঘুরতেও শুরু করলেন।
তো এই যে আচমকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে নিয়ে আসা কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মপ্রকাশ করা, এর থেকে কি প্রমাণ হয়? একটা জিনিস প্রমাণ হয় যে মোদী সরকার যেভাবে এই সিঁদুর অপারেশনকে আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহার করছে কিংবা বিশ্ববাসীকে এটা বোঝানোর চেষ্টা করছে যে পাকিস্তান কি ধরনের বদমাইশি ভারতের সঙ্গে করছে, যার জেরে ভারতকে বাধ্য হয়ে এই ধরনের সিঁদুর অপারেশন করতে হচ্ছে। এই কথাটা যেমন বিশ্ববাসীকে মোদী সরকার বোঝাচ্ছে, বিভিন্ন প্রতিনিধি দল পাঠিয়ে বোঝানোর চেষ্টা করছে, ঠিক তার পাশাপাশি উল্টো দিকে শুভেন্দু অধিকারীরা কিন্তু সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপনের নামে জেলায় জেলায় পদযাত্রা করছে। আর সেই পদযাত্রায় কি উঠে আসছে? পদযাত্রায় একটাই জিনিস উঠে আসছে যে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, অর্থাৎ মোদির মতো প্রধানমন্ত্রী রয়েছে বলে, সরকার রয়েছে বলে কিন্তু পাকিস্তানের মতো উগ্রপন্থী দেশকে ঠেঙানো সম্ভব হয়েছে এবং দেশকে রক্ষা করা সম্ভব হয়েছে। পরিষ্কার কথায় শুভেন্দু অধিকারীরা কিন্তু সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপনের নামে তলে তলে যে কাজটা করছে সেটা হচ্ছে বিজেপির উপরে যে মানুষের ভরসা, সেই ভরসাটা উস্কে দেওয়ার চেষ্টা করছে। এবং এটা তৃণমূলের নেতারা ভালো বুঝতে পেরেছেন বলেই কিন্তু তৃণমূলের নেতারা আড়ালে আবডালে হালকা করে বলা শুরু করেছেন যে এই সিঁদুর অপারেশন নিয়ে রাজনীতি হচ্ছে। এখন সিঁদুর অপারেশনের সময় তো তৃণমূলের পক্ষে অন্য পথ নেওয়া সম্ভব হয়নি, বিরোধীদের পক্ষে কিন্তু উল্টো কথা বলা সম্ভব হয়নি যে কেন সিঁদুর অপারেশন করা হচ্ছে, কেন মোদী সরকার এটা করছে সেটা করছে, সেই সময় কিন্তু বলা সম্ভব হয়নি, কেননা সেই আবেগের বিরুদ্ধে যাওয়ার কিন্তু ক্ষমতা কোনো দলেরই ছিল না। আর সেটাই তৃণমূলের ক্ষেত্রেও হয়েছে। তৃণমূল কিন্তু চুপচাপ ছুঁচো গেলার মতো করে মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সিঁদুর অপারেশনের ব্যাপারে সরাসরি মোদী সরকারের পাশে দাঁড়িয়েছেন কিংবা দাঁড়াতে বাধ্য হয়েছেন। কিন্তু এখন কি হবে? এখন এই যে সিঁদুর অপারেশনের পুরো মাখনটা মোদী সরকার কিংবা বিজেপি খেয়ে নিচ্ছে, সেটা তো তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। তৃণমূলের ভাগে তো কিছুই জুটছে না, কংগ্রেসের ভাগে তো কিছুই জুটছে না। ফলে তৃণমূল কিংবা কংগ্রেসের মতো বিরোধী দলের তরফ থেকে এখন যেটা আবদার জুড়ে দেওয়া হয়েছে যে বিশেষ একটা অধিবেশন ডাকতে হবে, সেই অধিবেশনে এই সিঁদুর অপারেশন নিয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ বিরোধী দলরাও চাইছে যে এই সিঁদুর অপারেশন নিয়ে তাদের ভাগে কিছুটা মাখন যাতে জোটে, কিছু রাজনৈতিক ফায়দা যাতে তারাও নিতে পারেন, তার একটা চেষ্টা কিন্তু বিরোধী দলগুলোর তরফ থেকে শুরু হয়ে গেছে। আর এই রাজনৈতিক ফায়দাটা নেওয়ার জন্যই কিন্তু আগে ভাগেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোর করে মোদির প্রতিনিধি দলে ঢুকিয়ে ফেলেছেন। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ইস্যুতে আর কথা বলতে পারছিলেন না, যখনই তিনি প্রকাশ্যে আসছিলেন তখনই ওই ইডি সিবিআইয়ের কথা হচ্ছিল, ইডি সিবিআইয়ের যে তদন্ত সেই নিয়ে আলোচনা চর্চা চলছিল। আর তার ফলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় দরজা বন্ধ করে ঘরে ঢুকে পড়েছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে এই সুযোগ, কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মিডিয়ার নজর থেকে প্রায় একেবারে মুছেই যাচ্ছেন, দেখাই যাচ্ছে না, লোকে তো তাকে ভুলতে বসেছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো কোনো একটা কাজ করাতে হবে। সেই জন্যই কিন্তু ইরফান পাঠানকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই মোদির প্রতিনিধি দলে ঢুকিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জাপান পাঠিয়ে দেওয়া হলো। এবং আপনারা খবরে এটাও দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদির প্রতিনিধি দলে গিয়ে শুধুমাত্র সিঁদুর অপারেশন নিয়ে ভারতের হয়ে কথা বলেননি, তার পাশাপাশি তিনি বিভিন্ন অন্য কাজও কিন্তু করেছেন, যেমন স্মৃতিসৌধে গিয়ে মালা দেওয়া। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মোদির প্রতিনিধি দলে গিয়েও যে তিনি আলাদা করে নজর কাড়তে চান, তার একটা চেষ্টা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চালিয়ে যাচ্ছেন। কেননা এই মিডিয়ার নজরটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে টানতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু মিডিয়ার চর্চায় নিয়ে আসতে হবে। ইডি সিবিআইয়ের বিতর্কে পড়া ছাড়াও যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক ভালো ভালো কাজ করতে পারেন, সেটা তো ভোটের আগে লোককে জানাতে হবে। তো সেই চেষ্টা কিন্তু চলছে। আর এই সিঁদুর অপারেশনের মাখন খেতে তৃণমূল কতটা মরিয়া হয়ে উঠেছে সেটা কিন্তু তৃণমূলের বিভিন্ন পদক্ষেপেই বোঝা যাচ্ছে। আর সেই জন্যই কিন্তু গোপনে দিল্লিতে সংসদীয় দলের তৃণমূলের বৈঠকও হচ্ছে এবং এটাও শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতির কাছে নাকি এই সিঁদুর অপারেশন নিয়ে তৃণমূল প্রতিনিধি দল পাঠাবে। এখন এই যে এত কিছু করা হচ্ছে, তার মানেটা কি? তার মানে এটাই যে এই মুহূর্তে তৃণমূলের কাছে আর করার মতো কিছু নেই। সিঁদুর অপারেশনের যে মাখন, সেই মাখনের ভাগ কেড়ে নেওয়ার চেষ্টা করা ছাড়া
তৃণমূলের হাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোটের আগে তেমন কিছু করার নেই, আর যদি কিছু করার থাকে সেটা টাকা খরচা করতে হবে। ফলে শুভেন্দু অধিকারীদের মতো করেই, বিজেপির মতো করেই কিন্তু তৃণমূলেরও এই মুহূর্তের প্রধান টার্গেট হয়ে গেছে সিঁদুর অপারেশন। এতে তৃণমূলের দুটো লাভ। একদিকে এই যে উন্নয়নের কাজকর্ম, রাস্তাঘাট সারাই থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজকর্ম, সেসব করার ঝামেলা নেই, সেসব করার জন্য টাকার হায় হায় নেই। উল্টো দিকে শুভেন্দু অধিকারী যে ইস্যুটা ধরছেন সেই ইস্যুটাও ভোতা করে দেওয়া যাচ্ছে। ফলে এই মুহূর্তে বলতে গেলে তৃণমূল এই বাংলায় বিজেপির পুরো কপি পেস্ট করছে, বিজেপির কপি করা শুরু করে দিয়েছে। আর এই যে বিজেপির কপি করা, এখানেই যেটা প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কি তাহলে আর খেলছে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় কি আর কোনো বুদ্ধি আসছে না? ওই একমাত্র শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির কপি করা ছাড়া বিজেপি যে পথে যাচ্ছে সেই পথেই তৃণমূল চলেছে, তৃণমূল নেত্রী চলেছেন। শুভেন্দু অধিকারী হিন্দুত্বকে সামনে রেখে প্রচার করতে শুরু করলেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করে দিলেন। শুভেন্দু অধিকারী এখন সিঁদুর অপারেশন নিয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাচ্ছে এই সিঁদুর অপারেশন নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে প্রতিনিধি দল পাঠাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মোদির দলে ঢুকিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন। মোদ্দা কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কোথাও যেন আটকে গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পয়সা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে টাকা নেই যে কোনো উন্নয়নের কাজ করে রাজ্যবাসীকে দেখায়। কিন্তু সব থেকে বড় যেটা প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে তথৈবচ অবস্থা, মানে বলতে গেলে ফাঁদে পড়ার অবস্থা, সেই অবস্থার ফায়দা কি আদৌ বিজেপি নিতে পারবে? 2026-এর বিধানসভা ভোটে কি তৃণমূলকে হারাতে পারবে? বাংলার ক্ষমতা কি দখল করতে পারবে? যে প্রশ্নটা বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আমচাষী আমাকে করেছিলেন। তো এখন কথা যেটা হচ্ছে যে বিজেপি এই ফায়দাটা নিতে পারবে কিনা সেটা কিন্তু বিজেপির উপরেই নির্ভর করছে। এই মুহূর্তে হয়তো রাজ্যের বেশিরভাগ মানুষই সরকারের পরিবর্তন চাইছেন, কিন্তু সেই পরিবর্তনের ভোট ব্যালট বাক্সে বিজেপি সংগ্রহ করতে পারবে কিনা সেটা তো বিজেপির উপরেই নির্ভর করছে। আর এখানেই বিজেপির জন্য বড় জ্বালা হয়ে দাঁড়িয়েছে দিলীপ ঘোষের মতো নেতারা। তারা চাইছেন যে ফসল যদি কেউ ঘরে তোলে তাহলে বিজেপির সেই সব নেতাদেরই তোলার কথা যারা কিনা বিজেপির লড়াইয়ের সময়ে এই বঙ্গে গেরুয়া পতাকা ধরে দাঁড়িয়েছিলেন। অর্থাৎ দিলীপ ঘোষের মতো নেতাদেরই উচিত এই ফসল ঘরে তোলা। কিন্তু কার্যক্ষেত্রে সেই ফসল তুলছে কে? শুভেন্দু অধিকারীর মতো নেতা, যিনি কিনা কিছুদিন আগেও তৃণমূলের মধ্যেই ছিলেন। ফলে দিলীপ ঘোষের মতো নেতারা এখন নানাভাবে শুভেন্দু অধিকারীদের পেছনে লেগেছে। আর তার ফলে বিজেপির মধ্যে যথারীতি সেই যে কাজিয়া, সেই যে গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দলের চোরাস্রোত এখনো চলছে। আর তার থেকেও যেটা বড় কথা যে বিজেপির বেশিরভাগ নেতারাই যেন কেমন ঝিমিয়ে আছেন। এই শুভেন্দু অধিকারীর মতো কয়েকজন নেতা ছাড়া বিজেপির বেশিরভাগ নেতারাই কোথায় থাকেন, কি করেন কিছুই বোঝা যায় না। তারা যেন ঠিক করেই নিয়েছেন যে আরে বাবা, বিজেপি যদি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে ফসল তো কাটবে শুভেন্দু অধিকারী, আমরা করব কি? যদি ফসল সত্যি সত্যি ঘরে তোলা যায় তখন দেখা যাবে, তখন না হয় শুভেন্দু অধিকারীর গ্রুপে নাম লেখানো যাবে। আপাতত খেলা দেখো, এরকম একটা মানসিকতা যেন বঙ্গ বিজেপির বেশিরভাগ নেতার মধ্যেই দেখা যাচ্ছে। অর্থাৎ পার্টি বাংলার ক্ষমতায় এলো কি এলো না তাদের কিছু যেন যায় আসে না। ফলে তৃণমূলকে সরিয়ে রাজ্যের বেশিরভাগ মানুষ যদি বিজেপিকে ক্ষমতায় আনতেও চায় তো সেই ক্ষমতায় আসবেটাকে? এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, আর এইটাই হচ্ছে সব থেকে বড় উত্তরও। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূল ফাঁদে পড়লেও সেই ফাঁদ আদৌ বিজেপি গোটাতে পারবে কিনা সেটা কিন্তু বিজেপির উপরেই নির্ভর করছে। তবে বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।